প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেক দিনের একটি ভিডিও তোমরা ভীষণভাবে আমার কাছে চেয়েছো, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের সিলেবাস বিস্তারিত বলার জন্য। অনেকে কমেন্ট করেছো, তো তোমাদের সকলের চাহিদা অনুসারেই এই ভিডিওটি আমি তৈরি করছি। ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, তোমরা জানো গত সপ্তাহে একটি সাপ্তাহিক পত্রিকা যেটা চাকরি সংক্রান্ত বেরোয়, সেই সাপ্তাহিক পত্রিকায় লেখাও বেরিয়েছে যে প্রায় 10,000 পোস্টে এবছর নিয়োগ হতে পারে। তো তারই সিলেবাস আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। সিলেবাসটা মন দিয়ে দেখো, আর কোন কোন জায়গায় বেশি পড়তে হবে তাও আমি সিলেবাসের মধ্যে বলে দিয়েছি। সুতরাং তোমাদের প্রস্তুতি জোরদার হওয়া উচিত। আর একটি টেলিগ্রাম গ্রুপ আমরা নতুন তৈরি করেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য। সেই গ্রুপে কিন্তু তোমরা জয়েন হতে পারো, তোমরা ফ্রিতে কিছু স্টাডি মেটেরিয়াল পাবে। সুতরাং আশা করব প্রত্যেকে যারা যারা এই ভিডিওটি দেখবে, কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা প্রত্যেকে ওই গ্রুপে জয়েন হবে। এই কনস্টেবল পরীক্ষার লিখিত পরীক্ষা হচ্ছে 85 নম্বরের হবে এবং প্রশ্নগুলি হবে মাল্টিপল চয়েস অর্থাৎ এমসিকিউ মোডের। একটা প্রশ্ন 4টে অপশন থাকবে। মোট প্রশ্ন থাকবে 85টি, অর্থাৎ 85টা প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের। সময় থাকবে 1 ঘন্টা। এইটা একটুখানি ভাববার বিষয় আছে। 60 মিনিটের পরীক্ষায় 85টা প্রশ্নের উত্তর, মানে কিন্তু 1 মিনিটেরও কম সময় তোমাকে উত্তর দিতে হবে। নেগেটিভ মার্কিং রয়েছে, যেটা কিন্তু আরো মারাত্মক। 1/4 তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে। সঠিক উত্তর তুমি যদি না জানো তাহলে খবরদার এখানে গেস করা যাবে না। প্রশ্নপত্রের ভাষা হবে বাংলা এবং নেপালি। কি কি পড়তে হবে এইবার এখান থেকে শুরু, খুব ভালো করে শুনবে, ভালো করে বুঝবে। পড়তে হবে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ, এটাই আছে 25 নম্বর। জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজে রয়েছে 25 নম্বর। কি কি আছে? ইতিহাস, ভারতের ইতিহাস। তো ভারতের ইতিহাস অনেক বড়, আমি প্রত্যেকটা সাবজেক্ট কি কি আছে বলবো এবং তার বিস্তারিত জায়গায় এবং কোন জায়গাটা বেশি পড়তে হবে সেটাও তোমাদের বলে দিচ্ছি। ভারতের ইতিহাস বিশাল বড়। তোমরা কোথা থেকে পড়বে? তোমরা পড়া শুরু করবে 1757 সাল থেকে। আবারও বলছি, ইতিহাস পড়া শুরু করবে 1757 সালের থেকে এবার 1947 সাল পর্যন্ত। 1757 থেকে 1947 সাল পর্যন্ত এটা ফার্স্টে পড়ে নেবে। তারপরেও যদি তোমার হাতে সময় থাকে তখন তার পিছনগুলো পড়তে থাকবে। ঠিক আছে? অর্থাৎ আমরা আধুনিক যুগ শুরু করব। তার আগেরগুলো অতটা ইম্পর্টেন্স আমার মনে হয় না যে রয়েছে। অবশ্যই ইম্পর্টেন্স রয়েছে, কিন্তু সেটা সেকেন্ড ইস্যু। আমি ফার্স্টে যে জায়গাগুলোতে বেশি নাম্বার আসতে পারে সেই জায়গাটা টার্গেট করব। 1757 সাল থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত পড়বো। ভূগোল ভারতের পড়তে হবে এবং স্পেশালি পড়তে হবে পশ্চিমবঙ্গের। এখানে আমি বলতে পারি ভারত এবং পশ্চিমবঙ্গের সীমানাগুলোকে তোমরা বেশি টার্গেট করো। কোন রাজ্য কাদের সঙ্গে সীমানায় রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ। ভারতবর্ষের সীমানাটা ভালো করে পড়ো, ভারতবর্ষের ভূপ্রকৃতি পড়ো, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি পড়ো। কোথায় বৃষ্টিপাত বেশি হয়, কম বৃষ্টিপাত হয়, কোথায় কোন সবজি চাষ বেশি হয়, কোন সবজি চাষ কম হয়। আর যেটা পড়তেই হবে তোমাদের সেটা হচ্ছে বিভিন্ন গবেষণাগার এবং জনগণনা। জনগণনা থেকে প্রচুর প্রশ্ন কিন্তু সাধারণত আমরা দেখি এই পুলিশের পরীক্ষায় আসে, সব স্টেটেই আসে। ঠিক আছে? সারা ভারতবর্ষে যত পরীক্ষা হয় পুলিশের, সব স্টেটেই কিন্তু কম বেশি জনগণনা থেকে প্রশ্ন আসে। এবার সেখানে কিন্তু একটুখানি বেশি করে পড়তে হবে জনগণনা, আর এর সঙ্গে অর্থনৈতিক ভূগোলটাকে বেশি জোর দিতে হবে। রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে তো বলার জায়গাই নেই, তোমরা নিজেরাও বুঝতে পারছো। তোমরা যে সার্ভিসটা দিতে চাইছো সেটা মহান সার্ভিস। পুলিশের কাজ হচ্ছে মহান সার্ভিস, সে যে পোস্টেই হোক না কেন। সেই জন্য ভারতের সংবিধান তোমাকে জানতেই হবে। রাষ্ট্রবিজ্ঞান বা ভারতের সংবিধানের মধ্যে তুমি ফার্স্টে পড়া শুরু করবে, সেটা হচ্ছে সংবিধানের ধারণা কোথা থেকে এলো, সংবিধান রচনার জন্য কোন কমিটি গঠন হয়েছিল, সেই কমিটিতে কারা কারা সভাপতিত্ব করেছেন, সেই কমিটির কাজগুলি কি কি ছিল, কোন দেশ থেকে কি কি সংবিধানে নেওয়া হয়েছে। এটা প্রাথমিক, এটা তোমাকে জানতেই হবে এবং মুখস্থ রাখতে হবে। তারপরে যেটা মুখস্থ রাখতে হবে প্রস্তাবনা। সংবিধানের প্রস্তাবনা থেকে প্রচুর প্রশ্ন আসতে পারে এবং তোমাদের ইন্টারভিউ যখন হবে, পরবর্তী সময় ইন্টারভিউ আছে, তখন কিন্তু এটাও মাস্ট। সাথে কিছু ধারা মুখস্থ করতে হবে। এই ধারাটাও কিন্তু সাজেস্টিভ, সহজে কিন্তু
কমন পাওয়া যায়। ঠিক আছে? হ্যাঁ, আমার এই ভিডিওতে যারা দেখছো এই মুহূর্তে, তারা যদি মনে করো যে আমাদের কাছে মেটেরিয়ালস নেবে, নিচে নাম্বার যাচ্ছে আমাদের অ্যাডমিশনের, তোমরা ফোন করো। আমাদের খুব কম খরচে, একদমই কম খরচে মেটেরিয়ালস দেওয়া হয়, পিডিএফ দেওয়া আছে, প্রিন্টও দেওয়া আছে। আর একটা কথা, সবার জন্য কিন্তু আমাদের ওয়েবসাইট থাকে, সে প্রিন্ট নিক বা পিডিএফ নিক, ওয়েবসাইটে ক্লাসগুলো থাকে, মক টেস্ট দেওয়ার সুবিধা আছে ওয়েবসাইটে। তাহলে এটা কিন্তু একটা বড় ব্যাপার। এবার রাষ্ট্রবিজ্ঞানের যে ধারাগুলো বেশি করে পড়তে হবে সেইগুলো কি কি? সেগুলো প্রথম হচ্ছে মৌলিক অধিকার সংক্রান্ত। এই ধারাগুলো বেশি করে পড়তে হবে, মৌলিক অধিকার সংক্রান্ত ধারা বেশি করে পরীক্ষায় আসতে পারে, আসেও। আর কি, জরুরি অবস্থা, পঞ্চায়েত পৌরসভা নির্বাচন কমিশন, এনাফ, এনাফ, আর কিছু পড়ার দরকার নেই। এবার মৌলিক অধিকারের ধারণা প্রত্যেকটা তো পড়বেই, 32 নম্বর আর্টিকেলটা বেশি করে পড়ো, 17 নম্বর, 14 নম্বর, এই যে ধারাগুলো, এগুলো বারবার বারবার পরীক্ষায় আসে, সুতরাং এগুলো একটু ভালো করে আমাদের পড়তে হবে। ঠিক আছে? 32 নম্বর ধারা বিষয়বস্তু তোমাদের চাকরির সঙ্গে খুব রিলেটেড, সুতরাং এটা একটু ভালো করে পড়তে হবে। জরুরি অবস্থায় 352, 356, 360 বেশি করে পড়বে। সুতরাং এইগুলো একটুখানি মাথায় রেখে যদি পড়া যায় এবং সাজেস্টিভ যদি পড়া যায়, খুব সহজে, খুব একটা কঠিন নয় কিন্তু পাস করা। কাটাবো বেশি ওঠে না, কিন্তু তাও অনেকে পাস করতে পারো না, তার কারণ হচ্ছে প্রপারলি তোমরা সাবজেক্টের বিষয়বস্তুটা ঠিকমতো বুঝতে পারো না, তাই। এছাড়া রয়েছে অর্থনীতি, সাধারণ বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান, সাম্প্রতিক ঘটনাবলী, খেলাধুলা, পুরস্কার সম্মান, সংস্কৃতি, সংস্কৃতি ও শিল্প। খেলাধুলা, পুরস্কার সম্মান, সংস্কৃতি ও শিল্প। এখানে অর্থনীতিতে আমি যেটা প্রেফার করব সেটা হচ্ছে রিসেন্ট বাজেট কিছু পড়ে যাও। যেটা এবছর যদি পরীক্ষা হয় 26-এর, তাহলে 26-এর বাজেট শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে। তো ফেব্রুয়ারি থেকে আমরা দেখে নেব বাজেটে কি কি হচ্ছে, কারা বাজেট দিচ্ছে, কোন সেক্টরে কতটা খরচ হচ্ছে, সেটা একটুখানি আমরা দেখব। আর রিসেন্ট কিছু ট্রিটি আমরা পড়ে নিতে পারি, বা কিছু চুক্তি আমরা পড়তে পারি যেটা বিশ্ব সাথে ভারতের হয়েছে, তো সেইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সাধারণ বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান মিলিয়ে তোমাদের যে প্রশ্নগুলো আসতে পারে সেটা হচ্ছে প্রাত্যহিক জীবনে বিজ্ঞান, অর্থাৎ প্রতিদিনের জীবনে যে বিজ্ঞানটা লাগে সেই বিজ্ঞানটা সম্পর্কে তোমাদের জানতে চাইতে পারে, সেই বিজ্ঞান সম্পর্কে তোমরা বলো। তো সেটা খুব একটা কঠিন নয়, আমার মনে হয় না খুব বেশি কঠিন হবে। তুমি আর্টসের ছেলে মেয়ে যদি হও তাহলেও খুব একটা কঠিন নয়, একটুখানি সামান্য মানে দিন 15-20 যদি পড়া যায় সাধারণ বিজ্ঞানের পোর্শনটা, তাহলে সহজেই ক্র্যাক করা সম্ভব। সাম্প্রতিক ঘটনাবলীর জন্য আমি স্পেশালি প্রেফার করব যেগুলো, সেগুলো তো ওখানে লেখাই আছে, তোমরা দেখতে পাচ্ছ। খেলাধুলা পুরস্কার, এই যে খেলাধুলার বিষয়টা রয়েছে, যেগুলোতে ভারত 1 বছর বা তার বেশি সময়, বা তুমি 2 বছর ধরতে পারো, এটা 2 বছরের মধ্যে ভারত যেগুলোতে জয়লাভ করেছে, যে খেলাগুলো হোস্ট করতে পারে ইন্ডিয়া, বা হোস্ট করেছে, বা ইন্ডিয়ার নিজস্ব কিছু খেলা রয়েছে, নিজস্ব কিছু ইভেন্ট রয়েছে, সেইগুলোতে একটু ফোকাস দাও, দেখো পেয়ে যাবে মানে প্রশ্ন। সেইগুলোতে একটু ফোকাস দাও, দেখো পেয়ে যাবে সেখান থেকে প্রশ্ন। পুরস্কার, এখানে আমি বলবো কেন্দ্রীয় সরকার দ্বারা যে পুরস্কারগুলো দেওয়া হয়, পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পশ্চিমবঙ্গ সরকার থেকে যে পুরস্কারগুলো দেওয়া হয় সেইগুলো তো পড়বেই। এর সঙ্গে কিছু আন্তর্জাতিক পুরস্কার আমাদের পড়তে হবে, যেমন নোবেল পুরস্কার, অ্যাবেল পুরস্কার, এই দাদা সাহেব ফালকে পুরস্কার, ইত্যাদি যে পুরস্কারগুলো আছে না, সেগুলো শুধু একটুখানি দেখে নিলে আমার মনে হয় ঠিকঠাক অনেকটাই কভার হয়ে যাবে। আর সংস্কৃতি শিল্প থেকে আমি যেটা বলবো সে কটা মানে বিষয় হচ্ছে, যারা রিসেন্ট টাইমে মারা গেছে না 1 বছরের মধ্যে, যে গুণীজনদের আমরা হারিয়েছি, তাদের সম্পর্কে একটু পড়ে যাও, যে তারা কোন সেক্টরে যুক্ত ছিলেন, কি ধরনের নাচ করতেন বা কি ধরনের গান করতেন, তাহলে দেখবে মোটামুটি কিন্তু কমন পড়ে যাবে। সুতরাং এখানেও তোমাদের কিন্তু জোরে খুব বেশি নেই, অর্থাৎ আমরা যেটা দেখলাম যে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজে খুব একটা চাপের বিষয় নেই। এবার আমরা অঙ্কে ঢুকলাম। অঙ্কতেও 25 নম্বর আছে। এখানে নাম্বার সিস্টেম দিয়ে শুরু, আমি আগে সিলেবাসটা বলে দিই, তারপরে তোমাদের বলে দিচ্ছি কোন জায়গায় তোমাদের নাম্বার তোলার জায়গা। তো সেই জায়গাগুলোতে একটুখানি বেশি করে খাটলে কিন্তু সহজেই তোমরা কোয়ালিফাই করতে পারবে।
নাম্বার সিস্টেম, লসাগু গসাগু, গড়, অনুপাত ও সমানুপাত, শতাংশ। তারপর রয়েছে লাভ ক্ষতি, সরল সুদ, সময় কার্য, সময় দূরত্ব এবং পরিমিতি। এই হচ্ছে আমাদের 10টা টপিক ম্যাথের রয়েছে। এবার নাম্বার তোলার জায়গাটা বলি। লসাগু ও গসাগু খুব তাড়াতাড়ি নাম্বার তুলতে পারবে, গড় খুব তাড়াতাড়ি ক্যালকুলেট করতে পারবে, শতাংশ খুব তাড়াতাড়ি ক্যালকুলেট করতে পারবে, লাভ ক্ষতি, সরল সুদ, সময় কার্য, সময় দূরত্ব প্রত্যেকটাই খুব সহজে কিন্তু করা যায়, ভুল হয় না এগুলোতে। তাহলে তোমার এই পোর্শনে, ম্যাথের পোর্শনে যেখানে তোমার নাম্বার 25 রয়েছে, সহজে এখান থেকে মোটামুটি 15-16 তোলা যায়। 15-16 তোলা যায়। একটুখানি যদি মিডিয়াম মানে স্টুডেন্ট হও তাহলে কিন্তু এটা 20-22 হয়ে যায়। যদি একদম অঙ্ক না বোঝো, 15 হেসে খেলে এখান থেকে তোলা যায়। কেন তুমি ছাড়ছো যে পোর্শন, মানে যে পোর্শন গুলো রয়েছে তার মধ্যে তুমি ছাড়ছো শুধু পরিমিতি পোর্শনটা, আর এ পাশে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি একটুখানি মিডিয়াম মানের যদি স্টুডেন্ট হয়ে থাকো, যদি সেকেন্ড ডিভিশনে পাস করে থাকো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেকেন্ড ডিভিশনে যদি পাস করে থাকো, তাহলে আমার মনে হয় যে 20-22 তোলা সম্ভব। যদি আরো নিচে থার্ড ডিভিশনে কোনো রকমে পাস করেছো ছেঁচড়ে ছুচড়ে, তাহলে কিন্তু তাও তুমি 15 নম্বর এখান থেকে অ্যাসিওর করতে পারবে। ম্যাথে যত নাম্বার তুলবে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেশি হবে। ঠিক আছে, এবার রিজনিং পোর্শনে আমি বলবো যে রিজনিং এ অনেক কটা পোর্শন আছে, বিশেষ করে প্রথমটাই যেটা রয়েছে অ্যানালজি। আমাদের অ্যানালজি সম্পর্কে আমি বলবো, তার আগে আমি সিলেবাসটা একটু তোমাদের বলে দিই। সংখ্যা ও বর্ণ সিরিজ, কোডিং ডিকোডিং, রক্তের সম্পর্ক, দিক নির্ণয়, ভেন ডায়াগ্রাম, বিবৃতি ও সিদ্ধান্ত, ডাইস ও কিউব, এই কটা রয়েছে তোমাদের রিজনিং এ। এটাতেও 25 নম্বর আছে। ঠিক আছে, এবার এখানে তুমি টার্গেট করো যে আমি সবগুলো তো পড়বই, কিন্তু কিছু আমার টার্গেট থাকবে যে টার্গেটগুলোতে আমি সহজেই নাম্বার তুলতে পারবো। প্রথম হচ্ছে সংখ্যা ও বর্ণ সিরিজে সহজেই নাম্বার তুলতে পারবে, সহজেই নাম্বার তোলা যায় সংখ্যা ও বর্ণ সিরিজ, আসেও পরীক্ষায় 2-3টে দিয়ে দেয়। দিক নির্ণয়, সহজে নাম্বার ওঠে। ব্লাড রিলেশন কিন্তু খুব ইজি যদি তুমি বুঝতে পারো, যদি না বুঝতে পারো ব্লাড রিলেশন কোনো অসুবিধা নেই, কে কি বলছে, কাকে দেখাচ্ছে, কাকে বলছে, কি সম্পর্ক, সেই সবগুলোতে না নিজেকে প্রতিষ্ঠা করে নাও। দেখো তোমার সেই সম্পর্কে যে রীতা গীতা মিতা সীতা রাম রহিম যাই থাকুক, তুমি একটাই প্রতিষ্ঠা করো, নিজেকে, নিজেকে দিয়ে দেখাও, ক্যালকুলেট করো, দেখো মিলে যাবে। ঠিক আছে, অন্যদিকে ডাইস এবং কিউব খুব সহজে করা যায়, তোমরা জানো এটা। বিবৃতি ও সিদ্ধান্তও খুব তাড়াতাড়ি করতে পারো, একটুখানি যদি ব্রেন থাকে, সেকেন্ড ডিভিশনে পাস করে থাকো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, ভেন ডায়াগ্রাম তুমি ইজিলি পারবে। অ্যানালজি একটুখানি ব্রেন দরকার হয় বলে আমার মনে হয়, একটুখানি মুখস্থ বিদ্যারও দরকার থাকে, বা আমাদের অভিজ্ঞতা অনেকটা থাকে, ওইটা বাদ দিয়ে বাকি কিন্তু কোনোটা খুব একটা সমস্যার হয় বলে আমার মনে হয় না। ইংরাজিতে 10 নম্বর, আমি ইংরাজি তেমন জানি না স্যার, আমি ইংরাজি স্যার খুব কাঁচা, আমার ইংরাজি স্যার ভালো না, আমি ইংরাজিতে কথা বলতে পারি না। ধর মশাই, আপনাকে কথা বলতে কে বলেছে? আপনি তো দেবেন এমসিকিউ পরীক্ষা, আপনার কথা বলার দরকার কি আছে? কিছু বেসিক ফান্ডা দরকার, আর কিছু ভালো মানের বই দরকার, কম পড়বো বেশি নাম্বার তুলবো, তাহলেই তো কোয়ালিফাই করে যাবেন। আপনাকে তো জিজ্ঞাসা করবে না ইংলিশে যে বলুন ইংলিশে কথা, আপনাকে তো জিজ্ঞাসা করবে না এটা, তাহলে এত টেনশন করার কিছু নেই। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট প্রথম টার্গেট কত পড়তে হবে? 250টা পড়তে হবে হাইয়েস্ট। আমি যদি প্রতিদিন 10টা করে মুখস্থ করি 25 দিনে হয়ে যাবে। গ্রামার, একদম বেসিক গ্রামার, ক্লাস 5-এর বই, 6-এর বই, 7-এর বই, 8-এর বই, এই যে 4টে ক্লাস, এই 4টে ক্লাসের গ্রামার করব আমরা। কমন, পুরো কমন আসবে। ইডিয়াম ফেস, মুখস্থ বিদ্যা হয়তো পারবে না, বাদ দিয়ে দাও, লাগবে না। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তো পারবে। সমার্থক শব্দ, বিপরীত শব্দ পারবে। তোমাদের কমন, চাকরির পরীক্ষা একটা মজার ব্যাপার হচ্ছে বেশি পড়তে হয় না, অল্প পড়তে হয়। হয়তো গোটা 5, 6, 7, 8-এ যা ইংলিশ পড়েছো তার মধ্যে
5 to 8 এর মধ্যে দেখা গেল 200টা সমার্থক শব্দ বা বিপরীত শব্দ পড়লে কমন পাওয়া যায়। এটা সাজেস্টিভ পড়লে ইংলিশ কমন চলে আসে, ইংলিশে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আর যাদের মানে অত্যন্ত ভয় লাগছে ইংলিশ আমি পারবোই না স্যার, নিচের নাম্বার যাচ্ছে অ্যাডমিশনে, কল করো, ভর্তি হও। যদি মনে হয় না স্যারের কাছে ভর্তি হলে অনেক স্যার পড়াবে, অত বিষয় না, আমার ভিডিও যেগুলো যেগুলো পাবলিশড হয়েছে সেইগুলোতে গিয়ে তোমরা দেখো কীরকম মানের আমরা প্রশ্ন করি বা কীরকম জিনিস, তা সাকসেস রেট তোমরা নিজেরাই বুঝতে পারবে। তারপরে তোমরা ডিসিশন নাও। অন্ততপক্ষে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, ফ্রিতে মেটেরিয়াল তো পাবে ইংলিশের, দেখো না কি মেটেরিয়াল দেওয়া হয়। এই হচ্ছে 4টে টপিক আমাদের। আর 4টে টপিকে 85 নম্বরের যে পরীক্ষা আছে, এই 85 নম্বরের মধ্যে মোটামুটি আমার টার্গেট, মানে যদি আমাকে জিজ্ঞাসা করো স্যার আপনি বলুন কত পেলে আমার সিকিউর স্কোর, আমি বলবো 60। এবার তুমি বলবে যে স্যার এত তো কাট অফ যায় না, না যাক আমি 60 ধরে এগোবো। এই যা সিলেবাস আছে না, এই যা সিলেবাস আমি দেখলাম বা তোমাদের সাথে আলোচনা করলাম, তোমরা নিজেরা বলো তো যে এখানে কি 60 নম্বর তোলা খুব কঠিন? খুব কঠিন তোলা? জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেসে 20 পাবে না, 15 পাবে। চলো 15 ধরলাম তোমার জন্য। অঙ্কে তুমি যত কমা স্টুডেন্ট হও, যত কমা হও 15 পাবে। তাহলে 15 15 30, আমি একদম লোয়ার লেভেল স্টুডেন্ট তোমাদের ধরছি। রিজনিংয়ে 15 পাবে, কমপক্ষে 15, তাহলে 45 হয়ে গেল। এবার মিনিমাম 45-এর মধ্যে তোমার ইংরাজিতে 3টে 4টে ঠিক করতে পারবে না? 4টে যদি ঠিক করে তো 50 হয়ে গেল। তো 60 পাওয়া কি খুব কঠিন নাকি? তুমি এখনই 50 পাচ্ছ, আর 10 নম্বর একটুখানি যদি পড়ো তাহলে পেয়ে যাবে। তাহলে কি অসুবিধা রয়েছে? সব থেকে সহজ এবং তাড়াতাড়ি অথেন্টিক ওয়ে, কোনো রকম 2 নম্বরই বা কোনো কিছু হয় না, সেটা হচ্ছে পুলিশের চাকরিতে। আজ পর্যন্ত শুনেছো কোনোদিন পুলিশের চাকরি গেছে? শুনবে না, কেননা এত সুন্দরভাবে সিস্টেমেটিক্যালি পরীক্ষাটা হয় যে কোনোভাবে 2 নম্বরই হওয়ার জায়গাটা নেই। সেই জন্য মানুষ পুলিশের চাকরি বেশি করে করে। তো সুতরাং আর একটা আছে, পরে মাঠ আছে, মাঠে কিন্তু অনেকে বাদ যাবে, সেই জন্য একটু বেশি পাস করানো হয় তোমরা জানো। আর শরীরের মাপজোক প্রথমে রয়েছে, তারপরে সক্ষমতা রয়েছে, তারপরে রয়েছে তোমাদের ইন্টারভিউ। তো 60 নম্বর যদি তুমি তুলে রাখতে পারো তাহলে ইন্টারভিউটা অতটা কঠিন হবে না, সহজে কোয়ালিফাই করে যাবে। এই জন্যই বলা যে বেশি করে রিটেনে নাম্বারটা তুলে রাখো, ইন্টারভিউটা কম পেলেও হবে। ঠিক আছে, এই হচ্ছে আজকের ভিডিও ছিল। এবার যারা যারা মনে করছো যে আমার সঙ্গে যোগাযোগ করবে বা পার্সোনাল কোনো এই চাকরি সংক্রান্ত বিষয়ে আলোচনা করবে, স্টুডেন্ট হও না হও সেটা সেকেন্ডারি ইস্যু, স্টুডেন্ট না হলেও ফোন করতে পারো, 6295874616 এই নম্বরে ফোন করতে পারো। তোমাদের যাবতীয় যা প্রশ্ন আছে, আমি যদি ফ্রি থাকি আমি দেবো, যদি আমি ফ্রি না থাকি আমার যে টিম মেম্বাররা আছে তারা কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর দেবে। সুতরাং এখানে কোনো রকম হেজিটেশন না করে ফোন করে যোগাযোগ করতে পারো। ভর্তি হবে কি হবে না তোমার ব্যাপার, ভর্তি না হলেও হেল্প করব, এরকম ব্যাপার নেই যে ভর্তি হওনি বলে তোমাকে হেল্প করা হবে না। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এখানেই রাখছি। আরও যদি তোমাদের মনে হয় যে কোনো টপিক আর একটু বিস্তারিত বললে ভালো হয় বা ক্লাস দিলে ভালো হয় বা মেটেরিয়াল দিলে ভালো হয়, সেইগুলো আমাকে জানাবে। আর টেলিগ্রাম গ্রুপটা আমি নতুন করছি, আমাদের আরও টেলিগ্রাম গ্রুপ আছে, সবগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখানে জয়েন হতে পারো। এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন।